বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি দিনাজপুর বোর্ড 2023 সালে 2 নম্বরে এসেছিল। অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। দেখো, অঙ্কের প্রথমে বলছে 2021 সালে 30 জুন তারিখে ভারতী এন্টারপ্রাইজের র্যামেলটি নিম্নরূপ। নিচে একটা র্যামেল দেওয়া আছে, এখান থেকে তোমাকে অঙ্কটি সলভ করতে হবে। র্যামেলের প্রথম প্রতিষ্ঠানের নাম র্যামেল 30 জুন 2021। দেখো, প্রথমে কি বলা আছে, দেনাদার 40,000 টাকা, এটা চলতি সম্পদ, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। বিক্রয় দেওয়া আছে 1,64,000 টাকা, এটা যাবে নিট বিক্রয়ের মধ্যে, অর্থাৎ বিশদ আয় বিবরণীর নিট বিক্রয়ের মধ্যে। ক্রয় 50,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয়, মূলধন, মালিকানা সত্ত্ব, স্টেশনারি, পরিচালন ব্যয়, এটার বাংলা হচ্ছে মণিহারি। মজুরি আছে 14,000 টাকা, এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আর প্রত্যক্ষ ব্যয় যেগুলো, সেগুলো কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। আর পরোক্ষ ব্যয় যেগুলো, সেগুলো পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। এরপর আছে ভূমি ও দালান কোটা, এটা স্থায়ী সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কুড়ির সঞ্চিতি, এটা হচ্ছে রেহামিলে যে সঞ্চিতিটা থাকে সেটা হচ্ছে পুরাতন সঞ্চিতি। এই পুরাতন সঞ্চিতি পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। বকেয়া বেতন 3,000 টাকা, এটা দায়। পরিবহন 1,000 টাকা, এটাও প্রত্যক্ষ ব্যয়, অর্থাৎ এটা আন্তঃপরিবহন। পাওনাদার চলতি দায় বিষয় আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বিক্রয় ফেরত 1,000 টাকা, এটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। সরঞ্জাম এটা হচ্ছে স্থায়ী সম্পদ। দেখো, এরপর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয়ের 1 নম্বর বলছে দেনাদারের 2500 টাকা আদায়যোগ্য না, এটা হচ্ছে নতুন কুড়ি, এটাও কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। এরপর বলছে অবশিষ্ট দেনাদারের উপর 10% কুড়ির ও সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে। 10% কুড়ির ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা হচ্ছে নতুন কুড়ির সঞ্চিতি। তাহলে এটাকে আমরা বের করবো, প্রথমে দেনাদার থেকে 2500 টাকা বাদ দেবে, এই নতুন কুড়িটা বাদ দেবো। বাদ দেওয়ার পর যে টাকাটা থাকে সেটার উপর 10% ধরলেই নতুন কুড়ির সঞ্চিতিটা পেয়ে যাব। এরপর দেখো 2 নম্বর সমন্বয় বলছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে এটার কাজ হবে ক্রয় থেকে একবার বাদ দিতে হবে, আবার মালিকানা সত্ত্ব থেকে একবার বাদ দিতে হবে। 3 নম্বর সমন্বয় বলছে অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 15,000 টাকা এবং এর মধ্যে 1,000 টাকার মণিহারি মজুত রয়েছে। অবিকৃত পণ্যের মূল্যায়ন, অর্থাৎ এটা সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত আছে? 15,000 টাকা। এর মধ্যে 1,000 টাকার মণিহারি মজুত রয়েছে, অর্থাৎ এটা অব্যবহৃত মণিহারি। তাহলে এটা সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিতে হবে। আবার এই 1,000 টাকার অব্যবহৃত মণিহারি কিন্তু আবার এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের মধ্যে যাবে। এখন দেখো, প্রশ্নে তোমার কি চাইছে। প্রশ্নে প্রথমে ক নাম্বার বলছে ভারতী এন্টারপ্রাইজের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তাহলে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করব। খ নাম্বারে বলছে উপযুক্ত প্রতিষ্ঠানের 30 জুন 2021 তারিখে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা বিশদ আয় বিবরণীর আংশিক নির্ণয় করতে হবে, অর্থাৎ মোট মুনাফা পর্যন্ত নির্ণয় করতে হবে। যদি নিট মুনাফা পর্যন্ত বলতো তাহলে কিন্তু পূর্ণাঙ্গটাই নির্ণয় করতে হতো, তাহলে ওটা বিশদ আয় বিবরণীর সাইটে আংশিক লেখা যাবে না। গ নম্বর বলছে নিট মুনাফায় 1,05,750 টাকা ধরে ভারতীয় এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে গ নম্বর বলছে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। এখন আমরা প্রথমে ক নম্বরে আনসার করবো। এখানে বলছে ভারতীয় এন্টারপ্রাইজের নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। তাহলে নিট দেনাদারের পরিমাণ কেমন নির্ণয় করব? প্রথমে দেখো দেনাদার কত টাকা আছে। দেনাদার প্রথমেই আছে 40,000 টাকা। এই 40,000 থেকে সমন্বয়ে দেখো বলছে দেনাদারের 2500 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ নতুন কুড়ি নেই, নতুন কুড়িটা বাদ দিব। বাদ দিয়ে যে টাকাটা হয় তার উপর 10% ধরে নতুন কুড়ির সঞ্চিতি, এটাও বাদ দিব। তাহলে নিট দেনাদারের পরিমাণ পেয়ে যাবা। দেখো, দেনাদার 40,000 টাকা বাদ নতুন কুড়ির 2500 টাকা। তাহলে 40 থেকে 2500 বাদ দিলে কত হয়? 37,500 টাকা। এই 37,500 টাকার 10% হচ্ছে নতুন কুড়ির সঞ্চিতি। তাহলে বাদ নতুন কুড়ির সঞ্চিতি কত হয়? 3750 টাকা। তাহলে 37,500 থেকে 3750 টাকা বাদ দিলে কত হয়? 33,750 টাকা। তাহলে নিট দেনাদার 33,750 টাকা। খ নাম্বার কি বলছে? মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে। তাহলে বিশদ আয় বিবরণী আংশিক নির্ণয় করতে হবে। এটার প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখে নিতে হবে। প্রতিষ্ঠানের নাম ভারতী এন্টারপ্রাইজ, বিশদ আয় বিবরণী আংশিক।
2021 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য। এটাতে কিন্তু টাকার গড় 3টা দিতে হয়, বিবরণ, টাকা, টাকা, টাকা। প্রথমে নিট বিক্রয় বের করতে হবে। দেখো বিক্রয় কত আছে, দেখো বিক্রয় আছে 1,64,000 টাকা, আবার নিচে আছে বিক্রয় ফেরত 1,000 টাকা। সমন্বয়ে যদি কোথাও অলিখিত বিক্রয় থাকতো তাহলে কিন্তু বিক্রয়ের সাথে আগে যোগ করতাম, যেহেতু নাই তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলেই নিট বিক্রয় পেয়ে যাব। তাহলে 1,64,000 থেকে 1,000 টাকা বাদ দিলে কত হয়, 1,63,000 টাকা। নিট বিক্রয় কত, 1,63,000 টাকা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য। দেখো প্রারম্ভিক মজুত পণ্যটা সাধারণত রেয়ামিলের ভিতর থাকে, রেয়ামিলের ভিতর কোথাও প্রারম্ভিক মজুত পণ্য নেই। তাহলে কি করবো, এরপরের ধাপে কাজ করব। দেখবো প্রথমে ক্রয় আছে কিনা, ক্রয় আছে কত, 50,000 টাকা। ক্রয়ের সাথে ক্রয় ফেরত আছে কিনা সেটা দেখতে হবে, ক্রয় ফেরত নেই। কিন্তু সমন্বয়ে বসে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 2,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি, এটা ক্রয় থেকে বাদ দিতে হবে। দেখো ক্রয় আছে 50,000 টাকা, বাদ পণ্য উত্তোলন 2,000 টাকা, তাহলে 50 থেকে 2 বাদ দিলে 48,000 টাকা। নিট ক্রয় কত, 48,000 টাকা। এখন দেখবো প্রত্যক্ষ কোনো খরচ আছে কিনা। দেখো প্রত্যক্ষ খরচ একটা এখানে মজুরি আছে, আর একটা পরিবহন অথবা আন্তঃপরিবহন, এই দুইটা হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে এই দুইটাও আসবে। মজুরি কত আছে, 14,000 টাকা, আর পরিবহন আছে 1,000 টাকা। তাহলে মজুরি 14,000 টাকা, পরিবহন 1,000 টাকা, তাহলে মোট কত হয়, 63,000 টাকা। এখান থেকে সমাপনী মজুত পণ্যটাও বাদ দিতে হবে। দেখো 3 নম্বর সমন্বয়ে সমাপনী মজুত পণ্য ছিল 15,000 টাকা। অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে, অর্থাৎ এটা বিক্রয় করা হয়নি, সমাপনী মজুত পণ্য। এর মধ্যে 1,000 টাকার মণিহারি মজুত রয়েছে, তাহলে এটা অব্যবহৃত মণিহারি। এই 1,000 টাকা সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিতে হবে। দেখো 15,000 টাকা সমাপনী মজুত পণ্য বাদ অব্যবহৃত মণিহারি 1,000 টাকা, তাহলে 15 থেকে 1 গেলে কত হয়, 14,000 টাকা। তাহলে 63,000 থেকে 14,000 টাকা বাদ দিলে কত হবে, 49,000 টাকা। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা বের হয়। তাহলে 1,63,000 থেকে 49,000 টাকা বাদ দিলে কত হয়, 1,14,000 টাকা। মোট মুনাফা কত টাকায়, 1,14,000 টাকা। তাহলে খ নম্বরে মোট মুনাফা পর্যন্ত চেয়েছে। এরপর দেখবো গ নাম্বার কি বলছে। গ নাম্বার বলছে নিট মুনাফা এত টাকা ধরে ভারতী এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে। তাহলে গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণী, এটাও প্রথমে প্রতিষ্ঠানের নামটা লিখে নিব। প্রতিষ্ঠানের নাম ভারতী এন্টারপ্রাইজ, আর্থিক অবস্থার বিবরণী 30 জুন 2021। এটাও টাকার ঘর 3টা বিবরণ, টাকা, টাকা, টাকা। প্রথমে সম্পদসমূহ বের করব। দেখো সম্পদসমূহের মধ্যে প্রথমে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এরপর চলতি সম্পদ, তারপর কোনো অলিক সম্পদ থাকলে সেভাবে ক্রমান্বয়ে দেখাইতে হবে। দেখো প্রথমেই লিখবো স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পদ কি কি আছে রেয়ামিলের ভিতর দেখব, এরপর সমন্বয়ে দেখব। দেখো স্থায়ী সম্পদের মধ্যে প্রথমে একটা আছে ভূমি ও দালান কোঠা, শেষে আছে একটা সরঞ্জাম। এখন এগুলোর সাথে সমন্বয়ে কোনো কাজের কথা উল্লেখ করে নেই, তাহলে এই 2টা টাকা সরাসরি চলে যাবে। যদি কোনো অবচয় থাকতো সেই অবচয় কিন্তু বাদ দিয়ে দেখাতে হতো, যেহেতু নাই তাহলে দেখানোর প্রয়োজন নাই। তাহলে ভূমি ও দালান কোটায় 1,30,000 টাকা, আর সরঞ্জাম কত, 80,000 টাকা। তাহলে 2টা যোগ করলে কত হয়, 2,10,000 টাকা। তাহলে মোট স্থায়ী সম্পদ কত, 2,10,000 টাকা। এরপরে নিয়ে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দেখো রেয়ামিলের ভিতর কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ নেই, তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেওয়ার প্রয়োজন নেই। সমন্বয় বিনিয়োগের কথা কিছু বলেনি, তাহলে এরপরে ধাপে চলে যাব, চলতি সম্পদের মধ্যে যাব। দেখো চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে তোমার ক নাম্বারে বলছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করে, এটাও কিন্তু চলতি সম্পদ। তাহলে দেনাদারের সাথে যে সমন্বয়ে কতগুলো কাজ আছে এগুলো আর কিন্তু করার প্রয়োজন নাই, যেহেতু ক নাম্বার করে ফেলছি, গ নাম্বারে আর করার প্রয়োজন নাই, এটা সরাসরি ক থেকে নিয়ে যাব। দেখো দেনাদার 40,000 টাকা ছিল, এর সাথে সমন্বয়ে কিছু কাজ ছিল, সেগুলো কিন্তু ক নাম্বারে বুঝিয়েছি, আর বোঝানোর দরকার নেই। দেখো নিট দেনাদার ক হতে প্রাপ্ত কত টাকা, 33,750 টাকা। এরপরে দেখবো আর কোনো রেয়ামিলে চলতি সম্পদ আছে কিনা। দেখো দেনাদারের পর আর কোনো চলতি সম্পদ নেই এখানে।
এখন সমন্বয়ে দেখবো। দেখো সমন্বয়ে 3 নম্বরে বলছে অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 15,000 টাকা। এটা সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য আবার চলতি সম্পদের মধ্যে যাবে। এখানে আবার আছে 1,000 টাকার মণিহারি মজুত রয়েছে, এটা অব্যবহৃত মণিহারি, এটাও চলতি সম্পদ। এটা প্রথমে সমাপনী মজুত পণ্য থেকে বাদ দিব, তারপরে আবার এক্সট্রাভাবে চলতি সম্পদ হিসাবে দেখাবো। দেখো সমাপনী মজুত পণ্য 15,000 টাকা বাদ অব্যবহৃত মণিহারি 1,000 টাকা, তাহলে সমাপনী মজুত পণ্য কত হলো? 14,000 টাকা। আবার এই অব্যবহৃত মণিহারি যেটা ব্যবহার করা হয়নি, হাতে রয়ে গেছে, সেটাও চলতি সম্পদ, এখানে 1,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়? 48,750 টাকা। তাহলে মোট চলতি সম্পদ কত হলো? 48,750 টাকা। এখন সম্পদের পাশে 2,10,000 টাকা এবং 48,750 টাকা যোগ করলে কত হয়? 2,58,750 টাকা। তাহলে মোট সম্পদ কত হলো? 2,58,750 টাকা। এরপরে লিখব মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। এই মোট সম্পদের সাথে মালিকানা সত্ত্ব ও দায় সমূহ যোগ করলে মিলে যাবে, না মিললে কিন্তু অঙ্ক হবে না। যদি অঙ্কের কোথাও ভুল থাকে সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব দিয়ে হলেও মিলাই দিতে হবে, কারণ আমরা জানি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ দায় আর মালিকানা সত্ত্ব দুইটার সমান তোমার মোট সম্পদ হতে হবে, অর্থাৎ মোট সম্পদের সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব হতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আসে? মূলধন, আয় ব্যয়, উত্তোলন, অর্থাৎ আয় ব্যয় কিন্তু নেট মুনাফার মধ্যে চলে আসে। সেই ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতে আয় ব্যয় আলাদা করে দেখানোর প্রয়োজন নাই, কারণ নেট মুনাফার মধ্যে আয় ব্যয় দুইটাই চলে আসবে। এরপর এখান থেকে উত্তোলনটা বাদ দিতে হবে। প্রথমে লিখব মূলধন। দেখো রেওয়া মিলে মূলধন কত টাকা আছে? রেওয়া মিলে মূলধন আছে 1,42,000 টাকা। এর সাথে যোগ করবে নিট মুনাফা। দেখো নিট মুনাফা প্রশ্নের মধ্যে বলে দিছে 1,05,750 টাকা। তাহলে মূলধন যোগ নিট মুনাফা। মূলধন কত? 1,42,000 টাকা। নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে 1,05,750 টাকা। তাহলে দুইটা যোগ করলে কত হয়? 2,47,750 টাকা। এখান থেকে কোনো উত্তোলন থাকলে সেটা বাদ দিতে হবে। দেখো রেওয়া মিলের ভিতর কোনো নগদ উত্তোলন নেই, সমন্বয়ে আছে পণ্য উত্তোলন, তাহলে এই পণ্য উত্তোলনটাও বাদ দিতে হবে। সমন্বয়ে 2,000 টাকার পণ্য উত্তোলন ছিল, এটাও মালিকানা সত্ত্ব থেকে বাদ দিতে হবে। তাহলে বাদ 2,47,750 থেকে 2,000 টাকা বাদ দিলে কত থাকে? 2,45,750 টাকা। এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। এরপর দেখব কোনো দীর্ঘমেয়াদী দায় আছে কি না। দীর্ঘমেয়াদী দায় না থাকলে চলতি দায়ে চলে যাব। দেখো রেওয়া মিলের ভিতর কোথাও দীর্ঘমেয়াদী দায় নেই, তাহলে আমরা চলতি দায়ে যাব। চলতি দায়ের মধ্যে কি কি আছে? দেখো এখানে রেওয়া মিলে চলতি দায় কি কি আছে? বকেয়া বেতন একটা আছে, পাওনাদার একটা, দুইটা, আর সমন্বয়ে কোনো চলতি দায় নাই, এই দুইটাই চলতি দায়। তাহলে দেখো বকেয়া বেতন 3,000 টাকা, পাওনাদার 10,000 টাকা। এই 3,000 আর 10,000 যোগ করলে কত হয়? 13,000 টাকা। সমাপনী মালিকানা সত্ত্ব ছিল 2,45,750 টাকা, আর মোট চলতি দায় কত? 13,000 টাকা। দুইটা যোগ করলে কত হয়? 2,58,750 টাকা। দেখো মোট সম্পদের সাথে মোট দায় ও মালিকানা সত্ত্ব কিন্তু মিলে গেছে। কেউ যদি এই মালিকানা সত্ত্বে এই অংশটুকু নিচে রাত করে দেখায় বা আলাদা কোনো ছকে দেখায়, তারটাও কিন্তু হবে। আলাদা কোনো ছকে অঙ্ক করে এখানে সরাসরি সমাপনী মালিকানা সত্ত্ব লিখে দিয়ে এখানে 2,45,000 টাকা, 45,750 টাকা লিখে দিলেও হবে। সেক্ষেত্রে নিচে লিখলে একটু সময়ের প্রয়োজন বেশি হয়, তাই নিচে না লেখাই ভালো। তো এই অঙ্ক বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা।